আজকে দুটো ছবি আমার খুব চোখে লেগেছে, যেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আজকে একটি অনুষ্ঠানে, ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস স্মরণ অনুষ্ঠানে কেশপুরে শুভেন্দুবাবুর একটি অনুষ্ঠান ছিল, যেখানে হাজির হওয়ার কথা ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। সেখানে সেই অনুষ্ঠান মঞ্চে তাকে যখন আমন্ত্রণ করা হয়, জামটা ঘোষণা করা হয়, ওই দর্শক আসন থেকেই কিছু লোক বিরোধিতা করা শুরু করে এবং তার নামে বলতে থাকে যে কেন শিউলি সাহাকে ডাকা হয়েছে। এটা একটা যেমন ছবি। আর একটা ছবি গতকাল কোচবিহারে হয়েছে। জগদীশ বসুনিয়া, যিনি আবার সংসদীয় দলের বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ, তিনি গতকাল রাত্রিবেলায় তার কোচবিহারের বাড়িতে যখন এসছেন, সেখানকার মানুষটা তাদেরকে বিক্ষোভ দেখিয়েছে। অর্থাৎ তারা যারা ভালো তৃণমূল বলে ইন দ্য মিন টাইম আমরা প্রচার করছিলাম বা বলা হচ্ছিল, একজন ইতব্রত শিবির আর একটা হচ্ছে যে কাকলি ঘোষদাস শিবির, তাদেরকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। এটা কি কোথাও একটা রাজনৈতিক উলটপুলন দেখতে পাচ্ছেন না? এটা হওয়ারই ছিল। যখনই তারা মানুষের কাছে পৌঁছাবে, এই বিক্ষোভ তাদের কাছে আসবে এবং সেটাকে হ্যান্ডেল করতে হবে তাদেরকে, না প্রোটেকশন দিতে হবে এই রাজ্য সরকারকে বা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। রাজাদা। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম সুপ্রিয়দা, যে সরকারের যদি কাজকর্মগুলো একটা কনসিস্টেন্সি থাকতো, নেতাদের বক্তব্যের মধ্যে একটা আমরা সামঞ্জস্য থাকতো, একটা কোথাও একটা বেসুরো বাজছে নানান জায়গা থেকে, যে যখন মনে করছেন মিডিয়ার কাছে এসে মুখ খুলে ফেলছেন, কোথাও বোধহয় বোঝা যাচ্ছে না যে সরকার কি করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো খুব, আজকাল মানুষ অনেক বেশি সচেতন নানান কারণে। তারপরে তারা মনে করছে যে এক্ষুনি বিজেপি নেতাদের বিরুদ্ধে, যেটা পার্টির প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, ডিমো কিন্তু উল্টো দিকে আসতে পারে। মানুষ এখনো সেদিকে না গিয়ে, তাই যারা তৃণমূলের টিকিটে জিতেছে অথচ তারা বেপথে বা অন্য পথে হাঁটার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা কিন্তু মানুষ প্রথমে দেখাবার চেষ্টা করছে, বুঝিয়ে দিতে চাইছে যে যা ঘটছে আমরা হ্যাপি নয়। আজকে আপনি যেটা বললেন, মুখ্যমন্ত্রীর যে সভা, আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিন, সেই অনুষ্ঠানেতেই মানুষ স্থানীয় বিধায়ককে বলছেন গো ব্যাক। তো বোঝাই যাচ্ছে যে মানুষ কিন্তু, আমরা টেলিভিশনে বারবার বলছি যে এই ধরনের সমঝোতাটা অত্যন্ত বিপজ্জনক, আদর্শহীনতারই একটা ব্যাপার। মানুষও মনে করছে একই জিনিস, এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয়, এটা যদি পার্টির তরফ থেকে বা সরকারের তরফ থেকে সঠিকভাবে যদি না বোঝানো যায়, এটা কিন্তু মোমেন্টাম পেয়ে যাবে ধীরে ধীরে, এবং তৃণমূল কিন্তু ক্রমশ ঘর বসাবার চেষ্টা করবে এবং বোঝাচ্ছে এবং একটা নিজেদের ইমপ্রেশনটা তৈরি করার চেষ্টা করবে। বেশ, আমি একটু শুনবো আজকে কেশপুরের ঘটনায় যারা প্রতিবাদ করছিলেন, গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন শিউলি সাহাকে, একবার শুনুন তারা ঠিক কি বলছেন। শুনুন। আজ 15 বছরে আমাদের যিনি বিধায়ক শিউলি সাহা 15 বছরে অনেক কিছু করেছেন। আমাদের হসপিটালে না ভেবেছেন, না এই গ্রামের শহীদ ক্ষুদিরামকে নিয়ে না ভেবেছেন। একটা মহিলা কলেজ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে না করতে পেরেছেন উনি, সব দিকে বিফল। তাহলে বলুন আজকে উনি কি করছেন? ওনার নাম কেন প্রস্তাব করতে হবে? আমাদের হসপিটাল উন্নত করতে হবে, আমাদের ক্ষুদিরামকে ভালো জায়গায় পৌঁছে দেবে। মহাবানী গ্রাম থেকে আপনি গ্রামটাকে অচল করে রেখেছে, ওই নাম কোনো প্রস্তাব নয়। ওর ট্রেনে ওনাকে আগে উন্নয়ন করুন, আমাদের উন্নয়ন দেখান। নিমন্ত্রণ করেনি আজ 15 বছর, আজ এই নতুন বছরে সরকারের আসার পরে গ্রামের মানুষকে নিমন্ত্রণ করেছে, নাহলে আমি নিমন্ত্রণ করতে পারেননি উনি। কি করে? আমি সৌনক আপনার কাছে যাব। সৌনক, এই যে ছবিগুলো আমাদের কাছে আসছে, যেটা কি বিজেপির পক্ষে সুখকর? যে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে তৃণমূলেরই বিধায়ক, তৃণমূলেরই সাংসদ, কিন্তু যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ করছেন, বারবার এনডিএর বৈঠকে যাচ্ছেন সাংসদ জগদীশ বসুনিয়া, যিনি বাড়িতে ঢুকতে গেলে মানুষের বিক্ষোভ, এদিকে ভালো তৃণমূল ঋতব্রত শিবিরে রয়েছেন শিউলি সাহা, সেখানে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তিনি অতিথি, অথচ সাধারণ মানুষ তাকে গো ব্যাক দিচ্ছে। এই ছবিটা তো কোথাও বিজেপির ভাবমূর্তিতে আঘাত করছে, বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের কাছে আবেগে আঘাত দিচ্ছে, এবং সাধারণ মানুষ কোথাও না কোথাও কিন্তু প্রতিবাদটা সামনে নিয়ে আসছে। এটা কি কোথাও মনে হয় পরিবর্তন করা দরকার খুব দ্রুত? কারণ সবে 3 মাস এই সরকারের বয়স। শোনো, দেখুন, বিষয় হচ্ছে হৃদব্রত হোক, শিউলি সাহা হোক, কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো
চোর চোর চিটিংবাজ হোক, এদেরকে কিন্তু বিজেপি টিকিট দেয়নি, এদেরকে কিন্তু বিজেপি জিতিয়ে নিয়ে আসেনি, এদেরকে কিন্তু সংসদে পাঠানো হোক কিংবা বিধানসভায়, এগুলোকে বিজেপি পাঠায়নি। এখন বিষয় হচ্ছে, কেউ জেতার পর কোনো বিধায়ক বা কোনো সাংসদ যদি বিজেপির সুরে, জাতীয়তাবাদের সুরে কথা বলে, জাতীয়তাবাদীদের মতো বিহেভ করে, তার বিহেভিয়ারে পরিবর্তন এনে হঠাৎ করে তারা নিজেদেরকে বিজেপি প্রমাণ করতে গিয়ে বিজেপির যে ইস্যুগুলো সেগুলোকে সমর্থন করে, তা সেটা যে কোনো রাজনৈতিক দল কেন, যে কোনো যদি ব্যক্তিও হয়, যদি আমার সঙ্গে কারোর মত পার্থক্য থেকেও থাকে, হঠাৎ করে যদি সে আমার মতটাকেই নিজের মত বলে মেনে নেয়, তো সেই জায়গায় একটা ছাড় পায় বা তার সঙ্গে তর্ক আর এগোনো যায় না। তো সেই জন্য আর শ্রমিক ভট্টাচার্য বাবু বারবার এটা প্রমাণ করেছেন, বলেছেন যে দল এবং সরকার দুটো আলাদা বিষয়। তো কেউ যদি সরকারি কোনো কার্যক্রম বা সরকারি কোনো বিষয়ে সহমত পোষণ করে থাকে, তাহলে তাকে কিন্তু সেই ছাড়টা দেয়া হচ্ছে। তা বলে এরকম নয় জনগণের কাছে তাদেরকে ক্লিন চিট দেওয়া বা শ্বেতপত্র দেওয়া হচ্ছে। বিজেপির কিন্তু এইটা বিষয় নেই যে বিজেপি ওদেরকে বলছে না না ওরা সব ওরা 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 সব ঠিকঠাক আছে ওদের। ও কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে সাংসদ, বিরোধী দলের সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক প্রেমে আসতে পারে, একসঙ্গে কথা বলতে যেতে পারে। আর কেউ যদি ভারতীয় জনতা পার্টির যে মতামত তাকে যদি এখন নিজের মতামত বলে মনে করে, তার দায় কিন্তু বিজেপির নয়, এইটা কিন্তু প্রথম বুঝে নিতে হবে। এবং শিউলি সাহাকে কেন সরকারি অনুষ্ঠানে ডাকা হলো? যদি তৃণমূলের সঙ্গে এই তারতম্য ভারতীয় জনতা পার্টি না ঘটাতে পারে, যদি পার্টির প্রোগ্রামটাকে সরকারি প্রোগ্রাম এবং সরকারি প্রোগ্রামটাকে পার্টির প্রোগ্রাম করে ফেলে, তাহলে ভারতীয় জনতা পার্টির যে সংসদীয় গণতন্ত্রের যে জায়গা সেইটা নষ্ট হবে। সে একজন জনপ্রতিনিধি, সে মানুষের ভোটে নির্বাচিত হয়ে একটা বিধায়ক হয়েছে সরকারি অনুষ্ঠানে, তাই তাকে ডাকা হয়েছে। জনগণের, সাধারণ মানুষের তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভ, যেটা এতদিন প্রকাশ করতে পারতো না পুলিশের ভয়, কারণ পুলিশকে কন্ট্রোল করতো মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে এই প্রতিবাদগুলো দেখা যেত না, প্রতিবাদগুলো হতো না। এখন যেখানেই তারা যাচ্ছে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ করছে, আর মানুষের সেই ভয়টা কেটে গেছে। কারণ ভারতীয় জনতা পার্টির জায়গায় প্রত্যেকের বাক স্বাধীনতাটুকু আছে এবং প্রত্যেকে নিজের মতামত পোষণ করতে পারছে, তার জন্যই তারা এই প্রতিবাদে ফেটে পড়ছে। কারণ চোর দুর্নীতিবাজদের তৃণমূল সাংসদ এবং বিধায়ক করেছে। বেশ বেশ, আমি আমার সময় খুব কম, আমি রাজা গোপালদার কাছে জাস্ট প্রশ্নটা রাখবো। কোথাও কি মনে হচ্ছে যে যেহেতু খুব অল্প দিন হয়েছে নতুন সরকার গঠন করেছে বিজেপি, এবং তার মধ্যেই এত সমালোচনা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, শুরুতেই কি এই সমস্যাটাকে দূর করা উচিত বা কোথাও আত্মসমীক্ষা বা আত্মসমালোচনা নিজেদের মধ্যে করা উচিত? কারণ এটা তো কোর কমিটি আছে বা সরকারেরও একটা, প্রশাসনেরও একটা কমিটি আছে যারা সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেন। কোথাও মনে হচ্ছে না যে কেন্দ্রের ইস্যু বা পলিসি এই রাজ্যের পলিসিতে মেলাতে গেলেই এই ধরনের সমস্যাটা আসবে? সেখানে কোথাও কি একটা ডিফারেন্সিয়েট করাটা খুব প্রয়োজন, না কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রের নির্দেশ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আসবে? ছোট্ট করে আপনার উত্তর নেব। হ্যাঁ দেখুন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেন্দ্র বাদল অধিবেশনেই তার সংসদীয় অনেক কাজকর্ম করে নিতে চাইছে, তাই কেন্দ্রের কাছে তাগিদটা অনেকটা বড়। তো রাজ্যে সে ধরনের তাগিদ নেই, এবং সংবিধান সংশোধনগত যে কোনো অনেক প্রয়োজনেই তৃণমূলের বিক্ষোভ যদি কাজে লাগবে, সুতরাং তাদের সঙ্গে মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে বসাটা খুব একটা অপবিত্র নয়। সেটা দিল্লির নেতারা মনে করছেন, করেও যাচ্ছেন। এখন পশ্চিমবঙ্গের নেতারা কি ভাবছেন তারা তো বলতে পারছেন না, তাদের ভয়টা আছে, কিছু বললেই পোস্ট যেতে পারে, হ্যাঁ, তাদের হয়তো সরিয়ে দেওয়া হতে পারে, তাই তাদের পক্ষে সবকিছু বলা সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওয়েট করতে হবে যে কেন্দ্রের সঙ্গে একটা কোনো ধরনের একটা কম্প্রোমাইজিং ফর্মুলা এখানকার নেতারা তৈরি করতে পারেন কিনা। যতই কম্প্রোমাইজে যাবেন তাতে কিন্তু তৃণমূল উঠে পড়ার সম্ভাবনা থাকছে। বাংলার মানুষ কিন্তু যেটা দেখা গেছে, এই না মানে আদর্শহীনতার সঙ্গে কিন্তু আর খুব একটা আপোষ করতে পছন্দ করে না। যারাই ক্ষমতা এসছে, তৃণমূল প্রথমে 11 সালে
প্রথম দিকে আপোষহীনতা ছিল, বামেরাও ছিল প্রথম দিকে আপোষহীনতা, বিজেপিরও লোকে মনে করেছিল আপোষহীনতা। তাই আপোষ করতে গেলেই কিন্তু দেখা যায় বাংলার মানুষ বেঁকে বসে। বিজেপির ক্ষেত্রে মুশকিলটা হলো 3 মাসের মধ্যেই কিন্তু যে সিগন্যাল দেখা দিচ্ছে এটা কিন্তু সঠিক নয়। দলের আত্মসমালোচনা ভীষণভাবে প্রয়োজন। আত্মসমালোচনা করতে গেলে দলের যারা দরদি আছে, আর এই দলের নিজেদের লোকরা অনেক সময় ভালো চোখে আমি দেখতে পারে না। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আজগোপাল দা, কয়েকদিন আগেই বাঁকিপুর, বিহারের বাঁকুপুরে একটা উপনির্বাচন হলো। সেখানে আমরা দেখলাম যে 30 বছরের ক্ষমতা ধরে থাকা একটা সিটে কিভাবে বিজেপি হারলো এবং জনসুরাজ পার্টি সেই প্রশান্ত কিশোর জিতলো। সামনে আমাদের এ রাজ্যেও দুটো বাই ইলেকশন রয়েছে এবং একটা লোকসভা আসনও রয়েছে বসিরহাট। সেখানে নন্দীগ্রাম, রেজিনগর দুটো উপনির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এবং যদি তার সঙ্গে বসিরহাট লোকসভা হয়, যদি এখানে কোথাও কোনো রকমভাবে এই বাঁকিপুরের ঘটনা ঘটে যায়, তাহলে কোথাও মনে হচ্ছে না যে এটা অত্যন্ত খারাপ একটা নিদর্শন তৈরি হতে পারে 3 মাস 4 মাসের মধ্যে উপনির্বাচনে হেরে যাওয়া, এবং তার আগে সতর্ক থাকা উচিত। এটা কি কোথাও শিক্ষা দিচ্ছে না কেন্দ্রীয় বিজেপিকে বা রাজ্য বিজেপিকে? সুপ্রিয়তা, খুব সংক্ষেপে বলতে গেলে একটা কিন্তু দেখুন, বাঁকিপুর কলকাতা মানে বড় শহর থেকে অনেকটাই দূরে। সেখানকারও দেখুন যেটা বিজেপির বহুদিনের এলাকা, নিতিন নবীন সেখান থেকে দীর্ঘদিন জিতেছেন, যাকে ক্যান্ডিডেট করা হয়েছিল তিনিও নবীন। তা সত্ত্বেও কিন্তু আজকে দেখা গেল যে একটা জেএনজি মুভমেন্টের কোথাও একটা ছাপ কিন্তু সর্বত্র পড়েছে। জেএনজির ব্যাপারটা কিন্তু আপোষহীনতা, এটাই খেয়াল করতে হবে। আমি যেটা বলছিলাম, তারা জেএনজি তারা মনে করছে এই আপোষ করে করেই দেশটা গেছে, আপোষ করা চলবে না। যারা দোষী, দুর্নীতি দোষী, প্রশ্নলিকে দোষী, তাদেরকে এক্ষুনি শাস্তি দিতে হবে, তাদের এইটাই তাদের বিশ্বাস। যখন দেখা যাচ্ছে কোথাও ঢিলেপনা ঘটছে, জেএনজি কিন্তু ক্ষেপে উঠছে। এবং জেএনজির যেটা ঘটলো, প্রশান্ত কিশোর যেভাবে কিন্তু একটা লাইমলাইটে যে সারা ভারতের একটা চেয়ে পেয়ে গেলেন, উনি কিন্তু দেখা করেছেন মহারাষ্ট্রের নেতাদের কাছে, উনি দেখা করেছেন তামিলনাড়ুতে। উনি কিন্তু একটা কিন্তু নতুন মুখ হিসেবে উঠে আসেন বিরোধীদের। হ্যাঁ, সেদিকেই তার নজর রয়েছে। ইন্ডি জোটে কিন্তু সেভাবে কিন্তু মুখ নেই। আমার ধারণা এই ভদ্রলোক যেহেতু নিজেও একজন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট, ভালো বলেন, ভালো ভাবনা চিন্তা করতে পারেন, এ হয়তো আগামী দিনে একটা বিজেপির পক্ষে বড় থ্রেট হয়ে উঠতে পারে, যদি না বিজেপি যদি পরিবর্তনগুলোকে নিয়ে আসে। পশ্চিমবঙ্গে যদি দেখা যায় যে উপনির্বাচনে কোথাও হার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বিজেপির পক্ষে ফিরে বাড়ানো ভীষণ মুশকিল হবে। কেন, বিজেপির তো সংগঠন সেভাবে নেই, মানুষের আবেগে হিন্দু একটা ইয়েতে এগিয়ে গেছে, হিন্দু ভাবনায় আরো কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি সৌনকের কাছে উত্তর নেব। সৌনক, নন্দীগ্রাম, রেজিনগর দুটো বাই ইলেকশন খুব শিগগিরই হবে। যদি উলটপালট হয়ে যায়, এটা অশনি সংকট কিন্তু বিজেপির কাছে। মানুষের বিশ্বাস আছে ভারতীয় জনতা পার্টি জিতবে, এরকম কিছু ঘটনা ঘটবে না। আর সব থেকে বড় কথা, যদি এইখানে বিজেপি জিততো, যেটা 30 বছর ধরে বিজেপি জিতছিল বাঁকুড়ে, তো সেখানে যদি বিজেপি জিততো, বলতো হ্যাঁ এটাই তো স্বাভাবিক, উপনির্বাচনে তো বিরোধীদের কোনো জায়গা থাকে না। আর যখন বিজেপি ফেয়ার ইলেকশন করে, বিজেপি বরাবর ফেয়ার ইলেকশনে বিশ্বাসী, তা তখন একটা সিট জিতেছে বলে এটা হই 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 রব বিজেপি চলে গেল, বোধহয় বিজেপি আর জিতবে না, এরকম কোনো বিষয় নেই। ফেয়ার ইলেকশন হবে, মানুষ যাকে নির্বাচিত করবে। যদি এ রাজ্যের পার্সপেক্টিভে আলোচনা করি, নন্দীগ্রাম, রেজিনগর দুটো বাই ইলেকশন রয়েছে, আমরা ধরে নিচ্ছি বিজেপি জিতবে, কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা প্রশ্ন থাকছে। সৌনক, এই রাজ্যে বামপন্থী বা কংগ্রেস তাদের যা দৈন্য দশা, আর তৃণমূলের কথা বলছি না, ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের কাছে কোনো অপশন নেই। আর ভারতীয় জনতা পার্টি এমন কোনো খারাপ কাজ করেনি এই 3 মাসে এসে যে মানুষের বিশ্বাস উঠে যাবে। আমাদের পুরোপুরি বিশ্বাস, মানুষ আমাদের উপর বিশ্বাস রাখবে, এবং এখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো